ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার দুর্বৃত্তরা আওয়ামী লীগ ও ছাত্রলীগ। কমান্ড সেন্টার কাজ শুরু করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। বিশেষ অভিযানের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মির্জা ফখরুল। কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে সায়েন্স ল্যাবে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। সাংবিধানিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব মুক্ত না হলে ফিরে আসবে আগের অবস্থা, বললেন সিএসি। রাজনীতিতে ঢুকতে চায় না কমিশন। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আরো 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল 5 দিনের রিমান্ডে। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গণশুনানি। অংশ নেয় হাজার হাজার মানুষ। জীবন জীবিকা বাঁচানোর দাবি। স্থিতিশীল আছে দেশের অর্থনীতি, সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট ঋণদাতা সংস্থাগুলো, জানালেন উপদেষ্টা। চাপ সামাল দিতেই ভ্যাট বৃদ্ধি। কীর্তনখোলার তীর ও বেলস পার্কে বিপিএল যে ফরচুন বরিশালকে সংবর্ধনা। ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন তামিম মুশফিকরা। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ধ্যা থেকে কাজ শুরু করেছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ এই কমান্ড সেন্টার সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যে কোনো দুর্যোগ সহ বড় ধরনের ইস্যুতে আলাদাভাবে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন ইস্যুতে আইন শৃঙ্খলার অবনতির মুখে সকল সংস্থার প্রতিনিধিদের এক বৈঠকে একযোগে এক কমান্ডে কাজ করার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। দুদিন আগে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর ডেভিল হান্ট অপারেশনে নামে যৌথ বাহিনী। সেই কার্যক্রম চলার সময় থেকেই কাজ শুরুর ঘোষণা আসলো সেন্ট্রাল কমান্ডের। এই কমান্ড সেন্টারটা এটা রোল আউট হচ্ছে, এটা তার কাজ শুরু করছে এবং এইখানে রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। কমান্ড সেক্টরের কাজ শুরু হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কুইক রেসপন্স করা যাবে বলে আশা করেন প্রেস সচিব। আর্ম ফোর্সেস ল এনফোর্সিং এর কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। কোনো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে
এই কুইক রেসপন্স করবেন তারা। দেশের অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বিগত সরকারের সময়ের দুর্নীতির কারণে বহু বিদেশি বিনিয়োগ হারাতে হয়েছে বাংলাদেশকে। যে সমস্যাগুলো তৈরি করছিল সেই সময় পতিত স্বৈরাচারের কানেক্টেড পলিটিশিয়ানরা বা তাদের পাওয়ারফুল পলিটিশিয়ানরা, এর ফলে বিদেশি যে বিনিয়োগ, বড় একটা বিনিয়োগ বাংলাদেশে আসে নাই। এবং ইভেন কি হাকসন নিজে বাংলাদেশের বিনিয়োগের বাইরে উনি অনেক বিনিয়োগ ভিয়েতনামে নিয়ে গেছেন, সেখানে তার কোম্পানি অনেক বড় হয়েছে। তো আমাদের এই প্রথম একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই কোরিয়ান ইপিজেডের যে ল্যান্ডের সমস্যাটা যে করেই হোক এটা ঠিক করতে হবে। এবং একই সাথে আসছে রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে কঠোর মনিটরিং টিমও কাজ করবে বলেও জানান শফিকুল আলম এবং অনেক সিনিয়র বাংলাদেশ ব্যাংক। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সতর্ক করে বলেছেন, যারা এই দেশকে অস্থিতিশীল করবে তাদেরই গ্রেফতার করা হবে। আর স্বরাষ্ট্র সচিব বলেছেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না হলে অতীতের সাথে পার্থক্য থাকবে না। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত থেকে শুরু হয়েছে ফ্যাসিস্ট ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যারাই পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের ছাড় দেওয়া হবে না। অপারেশন অব্যাহত থাকবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ত্রিপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। অপারেশনে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় এজন্য যৌথ বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। মানবাধিকার এবং পরিবেশ, মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল। সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়নাঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। পুলিশের কেউ ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ করছে কিনা তা তদন্ত হচ্ছে। এরই মধ্যে 4 এসপি সহ 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সচিব জানান, সরকারের নজরদারিতে আছেন আরও অনেকে। যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সেলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন, তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে। স্বরাষ্ট্র সচিব বলেন, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে পরাজিত শক্তির চিহ্ন রাখা হয়নি। এক্ষেত্রে বাংলাদেশ অমানবিক না হলেও ছাড় পাবেন না দোসররা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এর আগে গাজীপুরে শনিবার রাতভর যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে অন্তত 82 জন। এর মধ্যে 40 জন জেলা পুলিশ এবং 42 জনকে গ্রেফতার করেছে জিএমপি। মামলার পর তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। সন্ত্রাসীদের ধরতেই অভিযান অব্যাহত থাকবে এবং আতঙ্কে জনশূন্য ধীরাশ্রমের দক্ষিণখান এলাকা। শুক্রবার ধীরাশ্রম এলাকায় ফাঁদে ফেলে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। প্রতিবাদে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর জেলা পুলিশের আওতাধীন 5 থানা এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। ভোর পর্যন্ত আটক হয় অন্তত 40 জন। তাদের মধ্যে কাপাসিয়ায় ধরা পড়েছে সর্বোচ্চ 11 জন। বাকিরা আটক হয়েছে শ্রীপুর, জয়দেবপুর, কালীগঞ্জ ও কালিয়াকুড়ে। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে।
অভিযান চালানো হয়েছে মহানগরের ৮ থানা এলাকাতেও। ভোর পর্যন্ত ধরা পড়েছে অন্তত ৪২ জন। এর মধ্যে সদর মেট্রো থানায় আটক হয়েছে সর্বোচ্চ ১৬ জন, বাকিরা বিভিন্ন থানায় ধরা পড়েছে। ব্রিফিংয়ে জিএমপি কমিশনার জানান, আটককৃতদের সবাই আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। কয়েকজন সরাসরি সম্পৃক্ত ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনায়। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। পুলিশ অবশ্যই তখন একটু অ্যাগ্রেসিভভাবে না করলে জনগণকে শান্তিতে ঘুমাতে দিতে হয়, এটি তো আমাদের দায়িত্ব। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এদেরকে, যাতে এটা বাংলাদেশে একটা উদাহরণ হিসেবে থেকে যায় যে ছাত্রদের উপর যারা হামলা করবে তারা কি করুণ পরিণতি ভোগ করবে। এদিকে অভিযানের পর থেকে জনশূন্য হয়ে পড়েছে ধীরাশ্রমের দাক্ষিণ খান এলাকা। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া বেশিরভাগ মানুষই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আমরা এবার অপারেশন ডেভিল হান্টের বিষয়ে আরও বিস্তারিত জানব। গাজীপুরে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন, তিনি জানাবেন। মনির, গাজীপুরে এখন কি কোনো অভিযান চলছে কিনা? আমরা মাত্রই দর্শকদের অপারেশন ডেভিল হান্টের কথা বলছিলাম, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন। যে আসলে এই অপারেশন যেটা বিশেষ অভিযান বলা হচ্ছে, এটা তো ২৪ ঘন্টার অভিযান। তো আমরা গতকালকে শুরুটা দেখেছিলাম একেবারে যে রাস্তায় রাস্তায় তল্লাশি অভিযান, যেটা দিয়ে শুরু হয় বিভিন্ন চেক পয়েন্ট, বিভিন্ন চেকপোস্ট, সেগুলো বসিয়ে। এটা আসলে পোশাকে বা আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে যেসব অভিযান। আর মূলত যে অভিযানটি চলছে সেটা হচ্ছে পোশাকে বা সাদা পোশাকে আটক অভিযান। আমি এখন আছি গাজীপুরের যে ভবনটা ঘিরে, যে ভবনটি জ্বালিয়ে দেওয়া বা এই ধরনের ঘটনা বা ভাঙচুর করাকে কেন্দ্র করে যে ঘটনাটির সূত্রপাত, সেই ভবনের সামনে, অর্থাৎ আকম মোজাম্মেল হকের সেই বাড়ির সামনে, গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণ খান যে এলাকা, সেখানে। তো এলাকায় এই যে অপারেশন যে ডেভিল হান্ট, সেই অপারেশনের কারণে, বিশেষ অভিযানের কারণে একটা প্রভাব কিন্তু আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী বা পুলিশ, সেনাবাহিনী বা র্যাব চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করতে। গাজীপুরে আজকে সারাদিনে, যেমন গতকাল রাত থেকে আজকে সারাদিনে ৮২ জন গ্রেফতার হয়েছে। তো সেই আটক অভিযানের ফলে গাজীপুরের আওয়ামী অধ্যুষিত এলাকা যেটা বলা হয়, এই যেমন এখানে এই যে আকম মোজাম্মেলের বাড়ির আশপাশ দিয়ে এলাকায় সব এখানে আওয়ামী লীগের সমর্থক বা তাদের নেতাকর্মী বা আকম মোজাম্মেলের এলাকার বলা হয়। এই এলাকাটি একেবারে এখন পুরুষ শূন্য। সেই দিন রাত থেকে এই যে 2 দিন হয়ে গেল, এই এলাকাটি পুরোটাই পুরুষ শূন্য, একদম শুনশান। কি ভোর, কি দিন, কি রাত, মধ্যরাত, এই এলাকায় কেউ নেই বললেই চলে। তো আমি এসে আসলে এরকমই দেখছি। তো ঠিক সেই যে সেই বিশেষ অভিযানের প্রভাব এই ধরনের এলাকাগুলোতে পড়তে শুরু করেছে এবং বিশেষ অভিযান এখনও চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী নেতৃস্থানীয় যারা, তারা সীমান্ত পাড়ি দিয়ে অনেকে পালিয়েছে। কেউ অধিকাংশ গাজীপুরে নেই, নেতাকর্মী যারা কেউ গাজীপুরে নেই, জন্য তাদেরকে আসলে ধরা যাচ্ছে না। তারপরে তথ্য প্রযুক্তি সহায়তা দিয়ে তাদেরকে ধরা হচ্ছে। আর পুলিশের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এই ধরনের তথ্য দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে পুলিশ বলছে যে তাদেরকে ধরতে তারা সচেষ্ট। বেশ কিছু তথ্য জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ মনির। শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যার জন্য দায়ী পতিত ফ্যাসিস্ট রেজিম। আর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি মহাসচিব অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই প্রস্তুত বিএনপি। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে 6 দিন পর বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভালো অভিজ্ঞতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব কথা বলেন ধানমন্ডি ৩২-এর বাড়িভাঙ্গা ও দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি নিয়ে। শেখ হাসিনার ফাঁদে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আর একটা অন্ধকারকে দূর করা যায় না। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, স্থিরতা রক্ষার জন্য
ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। পতিত ফ্যাসিস্ট রেজিমকেই চলমান অস্থিরতার জন্য দায়ী করেন মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্তকে। স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনের পরে এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে বিকেলে রাজধানী মতিঝিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ও জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ভরাডুবির ভয়ে নির্বাচন নিয়ে অনেকের আগ্রহ কম। বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না। নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। যদি কালকেও নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আন্দোলন করতে হয়, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন, নির্বাচন দুটির প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। বিএনপির এই নেতা শিক্ষার্থীদের উচ্ছৃঙ্খল পরামর্শ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন, আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন, হয়তো মনে করছেন না, এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যেহেতু নির্বাচনের সময় ঘোষণার দায়িত্ব সরকারের, তাই নিয়ে প্রধান উপদেষ্টার সাথেই কাল আলোচনা হবে। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে নজরুল ইসলাম খান কথা বলেছেন। তিনি বললেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো বিধান বা আইনের পরিবর্তন হলে ইসিকে সেটা মানতে হবে। তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে সেটাই বিএনপি বাধা দেবে। আগামী মে-জুন মাসের মধ্যে ইসি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলেও তিনি মনে করছেন। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশনকে আমরাও বাধা দেব। আমাদের কাছে মনে হয়েছে তাদের কথায় আগামী মে মাস, জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার লিস্ট, আপডেটেড ভোটার লিস্ট দিয়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নাই। কয়েকদিন ধরে চলা উত্তেজনার জেরে বিকেলে সংঘর্ষ হয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে, আর এক শিক্ষার্থীর অবস্থায় আশঙ্কাজনক। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের হেনস্থা করে। তবে সিটি কলেজের শিক্ষার্থীদের পাল্টা অভিযোগ, তাদের ক্যাম্পাসে হামলা চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। নিয়ে গত কয়েকদিন ধরেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। তার জেরেই বিকেলে মিরপুর রোডে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের কারণে কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 5 শিক্ষার্থী আহত হন। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরেই দুই কলেজের প্রশাসনকে সতর্ক করা হলেও তারা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হন। আজকে সকালে হচ্ছে আমাদের ছোট ভাইরা আসছিল কলেজে এক্সাম দিতে আসার সময় সেম ঘটনা, সায়েন্স ল্যাবে আমাদের ছোট ভাইদেরকে মারা হয়েছে। এটা আমাদের জন্য ক্ষতি, প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, পড়াশোনার জন্য ক্ষতি। আমাদের যে একজন ফ্রেন্ডকে আঘাত করা হয়েছে, ছুরি আঘাত, তো আমরা এইটুকু চাই না যে ওটার আহামরি, আমরা চাই ওই যে ছেলে আঘাত করছে, আমার মনে হয় সাধারণ শিক্ষার্থীর কাজ। আমাদের ভূমিকা তো সবসময় যেটা স্বাভাবিকভাবে থাকে, জানমালের নিরাপত্তার জন্য যা করার, আমাদের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথরিটি যারা আছে তাদের সাথে কথা বলবো, তারা যদি মনে করে যে না ওইরকম কিছু হয়েছে, আইনগত যেটা প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। কোন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে নয়, নিরপেক্ষ থাকবে কমিশন, এমনটা জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নতুবা আগের অবস্থায় ফিরে যাবে, যা প্রভাব ফেলবে নির্বাচনে।
নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অব ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাংবাদিক হোসেন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মতদ্বৈততা থাকবে, ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, সব কিছু মিলিয়ে এটা আমাদেরকে চলতে হবে। অনুষ্ঠানে সিইসি বলেন, কোনো রাজনীতিতে না জড়িয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় ইসি। তবে কমিশনের ওপর থেকে রাজনৈতিক প্রভাব বন্ধ করা না গেলে হতে পারে অতীতের মতোই নির্বাচন, এই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই, আমাদের প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। দোষ যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে, কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন, কোন ইনস্টিটিউশনটা কত আছে বলেন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে মানসম্মত রিপোর্টিং এর ওপর গুরুত্ব দেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম। আমরা সবাই আসলে মানুষের কথা বলি, বাংলাদেশের মানুষের কথা বিশেষত। সো ওই মানুষটা কি চাই সেটা যদি রিপোর্টে না থাকে, ওই মানুষটা কিভাবে চাই সেটা যদি না থাকে, তাহলে এত কাজ এত আয়োজন করে লাভ নাই। সেটা ইসির ক্ষেত্রেও তাই। নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুরস্কার পান সাংবাদিক মাহমুদুল হাসান পারভেজ, সাইদুর রহমান এবং মেহেদি হাসান। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। চলতি মাসের মধ্যে বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। সকালে পৃথক 4টি আবেদনের শুনানি শেষে এই তথ্য দিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন জুলাই গণহত্যার পৃথক 3 মামলায় 2 পুলিশ সদস্য সহ নতুনভাবে 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এছাড়া ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ছোঁড়ার আলোচিত এপিবিএন সদস্য সুজনের আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন দমাতে হাসিনা সরকার যখন মারমুখী, তখন প্রাণ বাঁচাতে নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের আকুতি আর পুলিশের নৃশংসতার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হৃদয় বিদারক এই ঘটনা কাঁদিয়েছিল পুরো দেশকে। এ ঘটনায় গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকারের পর আরও 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহাখালী উত্তরার পৃথক 2 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আরও 5 জনের বিরুদ্ধে। রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এ নিয়ে 18 মামলায় 115 জনের বিরুদ্ধে জারি করা হলো পরোয়ানা, গ্রেফতার 35। শুনানি শেষে এসব তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল। যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। আমরা গ্র্যাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত প্রতিবেদনই আগে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছি। পৃথক আবেদনে চানখারপুল এলাকায় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো আলোচিত এপিবিএন সদস্য সুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গুলশান থানার হত্যা চেষ্টার মামলায় গাজীপুরের সাবেক কমিশনার মোল্লা নজরুল 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ আদেশ দিয়েছেন। বিকেলে আদালতে হাজিরের পর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এবং শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এর আগে শনিবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে আটক করে পুলিশ, পরে তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করা হয়। জুলাই আগস্ট গণহত্যার মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়, পরে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের 2 আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক শাহ আলমকে। সেই শাহ আলম আবার থানা থেকেই পালিয়ে যান। সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন গুলিবিদ্ধ সহ অন্তত 5 জন আহতও হয়েছেন। এদিকে ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে ছাত্র দলের দুপক্ষে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বেশ কদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এর জের ধরে রোববার দুপুরে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ জানায় এস সুহি নামের ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রনি ভুইয়া ও শরীফ চৌধুরীর মধ্যে বিরোধ চলছে। দুপক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কারখানা থেকে রনির লোকজন ঝুট বের করতে গেলে বাধা দেয় শরীফের লোকজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 5 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই যে 2 পাশ দিয়ে মার্কেট দোকানপাট, এই দোকানপাটে মানুষের উপর অত্যাচার, টাকা পয়সা লয়ে আমরা চিন্তা করে লয়ে জায়গা সারাদিন বেচছে, যা আছে টাকা পয়সা লয়ে গেছে গা। তারপরে মনে করেন 2টা 3টা 4টা লোকের গুলি করছে। এদিকে ফেনীর দাগনভূঞায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুপক্ষ। স্থানীয়রা জানায় শেখ হাসিনার বিচারের দাবিতে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা ছাত্রদলের সহসভাপতি জামশেদুর রহমান ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপ। এর জের ধরে বাধে সংঘর্ষ। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিরা জড়িয়ে পড়ার ঘটনায় দালালরা সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তিনি বলেন, বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। 11 থেকে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা দুবাই যাবেন, এটিও জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। আপাতত 45 কিলোমিটারে ভাঙন রোধে বাঁধের জন্য টেন্ডার দেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তিস্তা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনে আন্তর্জাতিকভাবেই চাপ সৃষ্টি করা হবে। তিস্তা পারে গণশুনানিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তারা। আমি একটা অসহায় লোক বলতেছি। কাউনিয়ার তিস্তা সড়ক সেতু ও ব্রিজের পাশে দাঁড়িয়ে এভাবেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগী এই নারী। তোমরা দয়া করিয়া তোমার অনুরোধ করি ব্রিজটা দেওয়ার মতন ক্ষমতা করেন। আমার হয়েছে কপাল পোড়া, আমার দুঃখ কায়ও দেখে না, খালি ভোলায় আজ যায়। নদী আন্দোলনের সাথে যুক্তরাও মনে করেন, এই সরকারের আমলে কাজ শুরু না হলে এই প্রকল্প আর বাস্তবে রূপ পাবে না। এই কাউনিয়া পীরগাছা থেকে শুরু করে লালমনি পর্যন্ত তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করতে হবে, করতে হবে, করতে হবে। শেষ মুহূর্তে এসে স্বৈরাচারী হাসিনা সরকার তিস্তার পারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জানালেন, এই সরকারের আমলেই মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা চুক্তির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আইনে সহযোগিতা নেওয়া হবে। আন্তর্জাতিক চাপ দেওয়ার পক্ষে উপদেষ্টা আসিফ মাহমুদও। প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনে মামলা দায়ের করে হলেও তিস্তার ন্যায্য পানির হিস্সা আদায় করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে
আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি সম্পদ উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে চীনকে 2 বছর সময় দিতে সম্মত হওয়া গেছে। ভাঙন রোধে 45 কিলোমিটার এলাকায় মার্চ মাস থেকে শুরু হবে টেন্ডারের কার্যক্রম। আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। তিস্তা অববাহিকার মানুষের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত করে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীদের ভূমিকা জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাকটিকিটটিতে। মৌলিক কিছু সংস্কার না করে ভোটের আয়োজন করলে নির্বাচনকে গণহত্যা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বললেন, জামায়াত কোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে সমর্থন করে না। রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত যখন সঠিক হবে তখন আইন শৃঙ্খলা সহ সব পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি দাবি করেন। এছাড়া প্রকৃত ডেভিলদের ধরা গেলে অপারেশন ডেভিল হান্টে দেশের জনগণের সমর্থন থাকবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল আছে। গেল 6 মাসে এক্ষেত্রে কিছুই হয়নি, তা সঠিক নয়, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সরকারের কর্মকাণ্ডে ঋণদাতা সংস্থাগুলো মোটামুটি সন্তুষ্ট। আর্থিক চাপ সামাল দিতে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। উপদেষ্টা জানান, নানান খাতে চাহিদা অনেক। পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে, আর সেখানে দরকার 500 কোটি টাকা। সহনীয় হয়নি মূল্যস্ফীতি। ক্রেতার নাগালের বাইরে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। দীর্ঘ সময় ধরে বাড়ছে না মানুষের আয়। সার্বিক অর্থনীতিতে এখনো ফেরেনি স্বস্তি। রোববার দুপুরে রেমিটেন্স নিয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে সরকারের 6 মাসের অর্জন নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, স্থিতিশীল অবস্থায় আছে অর্থনীতি, ঋণদাতা সংস্থাগুলো সন্তুষ্ট। অনেকে ভাবে যে কিছুই হয় নাই, 6 মাসে কিছুই হয় নাই, কিছুই করে নাই, ওনারা অত্যন্ত অদক্ষ। হ্যাঁ, কিছুটা ওনাদের মতো এত দক্ষ না, যারা কথাবার্তা বলে এত দক্ষ না, একেবারে দক্ষতা নাই তাও না। বাইরে যারা ডোনাররা আছে তারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট যে আমরা যে টাকাটা নেব ওটা হঠাৎ করে মূল্য সংযোজন কর বা ভ্যাট বৃদ্ধির বিকল্প ছিল না বলে স্বীকার করেন উপদেষ্টা। জানান, খরচের খাত বড় হচ্ছে, কোথা থেকে আসবে অর্থ? আমাকে ছাত্রদের যে বৈষম্য দেয় যে কতটা, ওদের প্রায় বেশ 500 কোটি টাকার ওদের ইসে আছে। ওই যে 30 লক্ষ টাকা করে ওদের বেশ খরচ, ওটা আমার দিতে হয়েছে। তারপরে আরে পুলিশের 300 গাড়ি পুড়ে গেছে, ওখানে আমার দিতে 500 কোটি টাকা। প্রশ্ন তোলেন, সড়ক অবরোধ করে আন্দোলন কেন? জানান, এই সরকার বড় বড় সংস্কার করতে পারবে না, তবে রেখে যাবে পদচিহ্ন। ডেলি ডেলি যে রাস্তাঘাট আটকে রাখে, এখন এটা ট্রু যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট মতো একটা স্ট্রং বাইসে করে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিপিএল এর 11তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরেই ভক্তদের জন্য ট্রফি নিয়ে কীর্তন খোলার পারে ফরচুন বরিশাল। শহরের বেলস পার্কে শিরোপা উদযাপনে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা যদিও শেষ মুহূর্তে হট্টগোলে পণ্ড হয়ে যায় ওই অনুষ্ঠান। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জনসমুদ্রে পরিণত হয় স্থানীয় বেলস পার্ক। এর আগে চার্টার্ড বিমানে বরিশালে যান দলের ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে টিম বাসে করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা। এরপরে নিয়ে যাওয়া হয় বেলস পার্কে, আর সেখানে চ্যাম্পিয়নদের কাছ থেকে দেখার সুযোগ পান ভক্তরা।
তামিম মুশফিকদের সাথে তারা ছবিও তোলেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়। তবে ক্রিকেটাররা বিদায় নেওয়ার পরেই হট্টগোল শুরু হয়ে যায়। অব্যবস্থাপনার অভিযোগে মঞ্চে জুতা নিক্ষেপ সহ স্টেজ ভাঙচুর করেন ভক্তরা। এ সময় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন আহতও হন। বিপিএলের গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা বরিশাল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ফরচুন বরিশালের শতাধিকারী। আর সেবারের আক্ষেপ এবার মিটিয়েছে ফরচুন বরিশাল। বরিশাল কাপাইছে এই ফিলিংস মোরা কেমনে প্রকাশ করব হতে পারে সেই সুযোগ আমরা সবাই করে দেব। তামিম ইকবালের অসাধারণ ক্যাপ্টেন্সি, যার জন্য আজকে আমাদের এই কাপ বরিশালে আসছে। সবাই মিলে দেখতে আসছে, আর এটা আমাদের বরিশালের গর্ব যে আমরা পরপর দুইটা কাপ আনছি। ইনশাআল্লাহ সামনেও আবার কাপ পাবে, অনেক খুশি আমরা। মেহেদী হাসান খান একা পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না হয় অভ্রর জন্য 21 পদক দেয়া হবে দলগতভাবে। ফেসবুক পোস্টে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পোস্টে তিনি জানিয়েছেন মেহেদী হাসান খান একা পুরস্কার গ্রহণে আগ্রহী ছিলেন না গ্রহণ করতে। তার আরও 3 বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা, যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। তাই স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই 4 গুণীকেই অভ্রর জন্য দলগতভাবে 21 পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।